চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা কর্মীর। যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করেছেন বললেন নজরুল ইসলাম খান। জানাবো রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল এবং সর্বশেষ জানাবো জামাত গণ অধিকার পরিষদ মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখাই ঐক্যমত্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা কর্মীর। বরিশালের গৌর নদীতে চাঁদার টাকা না পেয়ে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে দলের এক নেতাকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন বলে ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার হাপানিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় গৌর নদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পিটুনির শিকার নেতা। ভুক্তভোগী নেতার নাম আব্দুল কাদের সর্দার। তিনি হাপানিয়া গ্রামের বাসিন্দা। উপজেলা মাহিলারা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আব্দুল কাদের বলেন, কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কাবিটা প্রকল্পের একটি কাজ চুক্তিতে শুরু করি। বিষয়টি জানার পরই কাজে বাধা দেন স্থানীয় বিএনপি কর্মী আব্দুর রহিম সর্দার, যুবদল কর্মী মাইনুল সর্দার ও আলামিন হাওলাদার এবং তাদের সহযোগীরা। তারা আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি ধমকি দেয়। ওই ঘটনার জের ধরে সোমবার বিকালে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। তিনি আরো বলেন, বিএনপির ওই কর্মীরা আগে থেকেই এলাকায় বেপরোয়া ও নানা অপরাধে জড়িত। জুলাই বিপ্লবের আগে তারা আওয়ামী লীগ নেতাদের হাত করে অপকর্ম করত। গত 5 আগস্টের পর মাইনুল আল আমিন সহ অন্যরা বিএনপির কিছু অসৎ নেতার প্রশ্রয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে। এখন তারাই ত্যাগী বিএনপি কর্মী দাবি করে এলাকার দাপিয়ে বেড়াচ্ছে এবং নানা অপকর্ম করছে। অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাতুড়ি পেটার অভিযোগ অস্বীকার করে আলামিন বলেন, অহেতুক আমাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি। বিষয়ে থানায় অভিযোগও দিয়েছে। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছেন বললেন নজরুল ইসলাম খান। যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলেছেন তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর কথা ভিন্ন হতেই পারে, তবে জনগণ জানে কোন দল গণতন্ত্রের জন্য আপোষহীন আর কোন দল স্বৈরাচারের পক্ষে কাজ করছে। এসব কথা যারা বলে তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। এ সময় যে লক্ষ্যে ফেসিবাদের পতন হয়েছে তা এখনো অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশ সহ 6টি দেশের অপরাধীরা জড়িত। এই চুরির জন্য অন্যতম দায়ী ব্যক্তি সাবেক গভর্নর ডক্টর আতাউর রহমান এখন কানাডায় পালিয়ে আছেন। সাইবার হ্যাকারদের মাধ্যমে এই রিজার্ভ চুরিতে সহযোগী হিসেবে জড়িত রয়েছে বাংলাদেশ ব্যাংকের 11 জনের একটি দুষ্ট চক্র। এই চক্রের মূল হোতা পদচ্যুত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের বর্তমান নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক। ভারতীয় নাগরিক নীলা ভান্নান ও রাকেশ আস্তানা রিজার্ভ চুরির 2 মাস্টার মাইন্ড। নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে চুরির দুয়ার খুলে দেন এবং রাকেশ আস্তানার রিজার্ভ চুরির পর সব তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলেন। সাবেক গভর্নর আতাউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই 2 জন ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলেন। চিহ্নিত অপরাধীর মধ্যে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা, আইটি বিভাগের বর্তমান নির্বাহী পরিচালক দেবদুলাল রায় এবং বিএফআইইউ এর সাবেক জিএম এবং উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া সন্দেহভাজনের মধ্যে রয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস খান, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর সাবেক প্রধান ও ডেপুটি গভর্নর কারাগারে আটক মাসুদ বিশ্বাস।
নিউ ইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে শেষ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের $81 বিলিয়ন 2016 সালের 4 ফেব্রুয়ারি সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়। রিজার্ভ চুরির এই ঘটনা দেশ বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনা সম্পর্কে আমার দেশের অনুসন্ধানে ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হয়েছে। অনুসন্ধানকালে আমরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহ খোঁজ নেওয়ার পাশাপাশি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। সাবেক গভর্নর ডক্টর ফরাশ উদ্দিনের নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা এবং সিআইডির তদন্তের সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানার চেষ্টা করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যেসব হ্যাকার সরাসরি জড়িত ছিলেন তারা মূলত ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা ও জাপানের নাগরিক। যাদের সহযোগিতায় রিজার্ভ চুরি হয়েছে তারা বাংলাদেশ ও ভারতের নাগরিক। রিজার্ভ চুরির ঘটনা 29 দিন লুকিয়ে রাখেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তিনি সেই সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকেও ঘটনাটি জানাননি। তিনি 22 দিন পর ঘটনাটি জেনে ডক্টর আতিউরের ওপর ক্ষুব্ধ হন। মামলা হওয়ার পর সিআইডির উপর রিজার্ভ চুরি তদন্ত ভার দেওয়া হয়, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান চাপ সৃষ্টি করে তদন্ত থামিয়ে দেন। সে সময় সিআইডির তদন্তকারী কর্মকর্তা বদল হয় 5 বার। সাবেক গভর্নর এবং সরকারের এই প্রভাবশালীরা ঘটনাটির ধামাচাপা দেওয়ার অব্যাহত চেষ্টা চালান। এই ধামাচাপা দেওয়ার সঙ্গে আইনজীবী আজমালুল হক কিউসিও জড়িত ছিলেন। একজন কট্টর আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে সরকার তাকে নিয়োগ দেয়। অনুসন্ধানে আরো জানানো যায়, বাংলাদেশ ব্যাংকের পদচ্যুত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান রিজার্ভ চুরির আগে কয়েকবার আমেরিকা যান। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাইদুর রহমানের আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়। সন্দেহ করা হচ্ছে হ্যাকারদের মাধ্যমে রিজার্ভ চুরি পরিকল্পনাকারীদের মধ্যে জয়ও একজন হতে পারেন। বিষয়টি সিআইডি তদন্ত করছে। রিজার্ভ চুরি নিয়ে কথা বলার জন্য তদন্ত কমিটির চেয়ারম্যান ডক্টর ফরাশ উদ্দিনকে ফোন করলে তিনি বলেন সরকারের কাছে তার প্রতিবেদন জমা আছে, এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। ডক্টর আতিউর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, SMS এরও উত্তর দেননি। কাজী সাইদুর রহমানও ফোন ধরেননি। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের ইডি মেজবাউল হক বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। এই দুজনেরই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। নীলাভ হান্নান ও রাকেশ আস্তানা এখন বাংলাদেশে নেই। রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করে সরকারকে 3 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও এই কমিটির সদস্য। কমিটি এখন পর্যন্ত 3টি বৈঠক করেছে। এদিকে আগামীকাল বুধবার আদালতে সিআইডি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে। সিআইডি এই প্রতিবেদন দিতে এই পর্যন্ত 85 বার সময় নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তদন্ত যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে কাউকে ছাড়া হবে না। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির টাকা উদ্ধার ও ক্ষতিপূরণের মামলা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালের 4 ফেব্রুয়ারি সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে 35টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $100 কোটি চুরির চেষ্টা চালায় হ্যাকাররা। এর মধ্যে $10 কোটি 10 লাখ তারা লোপাট করতে সক্ষম হয়। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যায় $2 কোটি, বাকি $8 কোটি 10 লাখ আর সিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে ঢুকে যায়। চুরি হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত সব মিলে $3 কোটি 46 লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি $6 কোটি 64 লাখ এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে চুরি হওয়া টাকা ফেরত পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি আদালতে মামলা করেছে। রিজার্ভ চুরির সেই কলঙ্কিত মুহূর্তগুলো 4 ফেব্রুয়ারি 2016 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 বাংলাদেশ ব্যাংকের 29 তলা ভবনের 9ম তলায় অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ সহকারী পরিচালক শেখ রিয়াজউদ্দিন তার কম্পিউটার লগ আউট করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট বার্তার মাধ্যমে অর্থ স্থানান্তরের ক্ষমতাপ্রাপ্ত 8 কর্মকর্তার মধ্যে তিনি একজন। লগ আউটের আগে 18টি সুইফট বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্কে রাখা রিজার্ভ থেকে 31 কোটি 97 লাখ 1,201 মার্কিন ডলার পেমেন্ট ট্রান্সফারের নির্দেশনা দিয়ে তিনি অফিস ত্যাগ করেন। যাওয়ার আগে রিয়াজউদ্দিন একবারের জন্য ভাবতে পারেননি অভিশপ্ত ও কলঙ্কিত একটি রাত পার করতে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সবচেয়ে বড় রিজার্ভ চুরির ঘটনা ঘটতে যাচ্ছে এই রাতে।
রিয়াজউদ্দিন তার কম্পিউটার লগ আউট করে চলে যাওয়ার পরই রাত 8:36 থেকে 5 ফেব্রুয়ারি ভোর 3:59 পর্যন্ত মোট 35টি প্রতারণামূলক সুইফট বার্তার মাধ্যমে হ্যাকাররা ফেডারেল রিজার্ভ ও নিউ ইয়র্কে 95,10,06,886 মার্কিন ডলার বিদেশি ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দেয়। এর মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক মেনিলাই 4টি সুইফট বার্তা ও শ্রীলঙ্কায় একটি সুইফট বার্তার মাধ্যমে এই অর্থ স্থানান্তর হয়েছে। তখনও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা তা জানেন না। পরদিন শুক্রবার 5 ফেব্রুয়ারি 2016 বাংলাদেশে চলছে সাপ্তাহিক ছুটির দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।